রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণে উদ্বেগ, উৎকণ্ঠা। নিরাপত্তা জোরদার, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ত্রাস করে নির্বাচন বন্ধ করা যাবে না, সরকারকে কঠোর হতে বলল বিএনপি। নাশকতা ঠেকাতে কাল মাঠে থাকবে জামায়াত সহ ৮ দল। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে সূত্রাপুরে মামুন হত্যাকাণ্ড, জানালো ডিবি। 2 শুটার সহ গ্রেপ্তার 5। নরসিংদীতে দিনে রাতে ছিনতাই, ডাকাতি, আতঙ্ক। আশ্বাস দিয়েও শেষ মুহূর্তে পে কমিশন বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালো অন্তর্বর্তী সরকার। ভার দিয়ে গেল নির্বাচিত সরকারের উপর। একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তাহলে আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। এবং সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণের জন্য ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি। ভিডিও বার্তায় সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি আরিফুল ইসলাম সাহাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তার চাদরে পুরো মহানগরী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সড়কে বাড়ানো হয়েছে টহল। ডিএমপি বলছে জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে প্রস্তুত তারা। এদিকে রাতভর বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে রমনায় পুলিশের গাড়িতে ও উত্তরায় মাইক্রোবাসের আগুনের ঘটনা যান্ত্রিক ত্রুটি বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার সকাল থেকেই থমথমে রাজধানী। সড়কে সড়কে চেকপোস্ট, কেপিআই স্থাপনা, গুরুত্বপূর্ণ মোড় কিংবা ব্যস্ত সড়কে অতিরিক্ত পুলিশ, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীগুলোর টহল। একদিন বাদেই জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ সম্পন্ন। প্রথম মামলার রায়ের তারিখ ধার্য। এটিকে ঘিরে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কথা। ঘটছে একের পর এক বাসে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় সহ ককটেল ছোড়া হয়েছে রাজনৈতিক দলের কার্যালয়েও। চোরাগোপ্তা ককটেল ছোড়া হয়েছে স্কুলের আঙিনাতেও। আগুন লেগেছে পুলিশ ভ্যানেও। আর এসব কিছু নিয়ে কিছুটা তো উদ্বেগ আছেই অভিভাবক, শিক্ষার্থী, কর্মব্যস্ত মানুষের মনে। শুধুমাত্র স্কুলগামী বাচ্চারা না, এখানে সব পথচারী বাচ্চা, যত গার্ডিয়ান আছে সবাইকেই আতঙ্কের ভিতর থাকতে হয়। নিরাপত্তার কারণে আমার বড় সন্তানটাকে আমি মর্নিং এ স্কুলে দেইনি, কারণ ম্যাক্সিমাম ঘটনাগুলো মর্নিং এ ঘটতেছে। স্কুল কর্তৃপক্ষ এবং সরকার এর প্রতি নজর দিবেন। চলমান এই নাশকতা দমনে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এক ঢাকাতেই আটক করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী। শেরেবাংলা নগর থানায় দায়িত্বরত এই পুলিশ কর্মকর্তা জানান, যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে কেন্দ্র থেকে আছে বিশেষ অভিযানের নির্দেশ। আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কিছু কিছু ভবনে আমাদের প্রোটেকশন পুলিশ আছে এবং পাশাপাশি আমরা মোটর সাইকেল টহল বৃদ্ধি করেছি এবং কিছু জায়গায় স্ট্যাটিক ফোর্স আছে। ডিবিতে একটি হত্যা মামলার ব্রিফিংয়ে উঠে আসে সাম্প্রতিক নাশকতা ও বাহিনীগুলোর প্রস্তুতির ইস্যু। ঢাকা মহানগর পুলিশ বলছে, জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে প্রস্তুত তারা। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করছে ডিবি, সিআইডি, সিটিটিসি সহ গোয়েন্দা ইউনিটগুলো। এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোতে জারি করেছে বাড়তি সতর্কতা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির ব্যাপারে মহানগর দোকান মালিক সমিতি বলছে, তারা বৃহস্পতিবার বিপণী বিতানে স্বাভাবিক কার্যক্রম চালাবে।
ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশি টহল, গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে অস্থায়ী চেকপোস্ট। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট মোড় থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ এবং আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। শুরুতে যাব হোসেন জাহিদের কাছে। জাহিদ, জানাবেন আজকে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর বিভিন্ন এলাকায় আগুনের ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? সামনে 13 তারিখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি তা রোধ করার জন্য এবং এই কর্মসূচি কেন্দ্র করে যে কোনো পর্যায়ে নাশকতা রোধ করার জন্য ডিএমপি বারবারই বলে আসছিল যে নগরবাসীর ভয় পাওয়ার কিছু নেই, নগর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং সেই জোরদার করা হবে তার নিদর্শন হিসেবে আমরা সকাল থেকে দেখছিলাম রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মোড়ে মোড়ে সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার নিদর্শন হিসেবে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনা টহল আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাইকোর্ট এলাকায়। এখানেও পুলিশের বিপুল পরিমাণে সদস্য মোতায়েন করা হয়েছে, যেহেতু এর একদিকে প্রেস ক্লাব, আরেকদিকে সচিবালয়, আরেকদিকে হাইকোর্ট এলাকা। কাজেই এই স্থানটিকেও পুলিশের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। কাজেই সকাল থেকে এখানে দেখেছি পুলিশের অতিরিক্ত যে টহল সেটি এখানে শুরু হয়েছে এবং সন্দিগ্ধ কাউকে পেলে সেখানে তল্লাশি যে কার্যক্রম সেটিও আমরা চলমান দেখেছি এবং ডিএমপির পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা, যে কোনো মুহূর্তে রাজধানীর যে কোনো জায়গায় তারা তল্লাশি চৌকি বসাতে সক্ষম, সেই সক্ষমতা নিদর্শন হিসেবে তারা সেটি কার্যক্রম পরিচালনা করছেও। যদিও সকাল থেকেই ইতিমধ্যেই একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেগুলোর অধিকাংশই যান্ত্রিক ত্রুটির কারণে বলে পুলিশ দাবি করছে। তবে যদি এটি যান্ত্রিক ত্রুটি না হয়ে থাকে, কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হয়েও থাকে, তাহলে সেটিকে রোধ করা কিংবা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা কিংবা পদক্ষেপ গ্রহণ করা, সে বিষয়ে পুলিশের তৎপরতা সেটি লক্ষণীয়। এবং পুলিশের পাশাপাশি এখানে পুলিশের অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষায়িত, বিশেষ করে সিটিটিসি, ডিবি, সিআইডি, তাদেরকে নিয়েই সমগ্র রাজধানী জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেটি ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেটি রাত দিন ভাগ করে টহল কার্যক্রম চলছে এবং কোনো সন্দিগ্ধ কাউকে পেলে সেখানে তল্লাশির পাশাপাশি আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা সেটিও নেওয়া হচ্ছে। আমরা সকালে দেখছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেখানে বিজিবি টহল দেখেছি, সেনা টহল দেখেছি এবং বিজিবির পাশাপাশি সেখানে সিআইডি, সিটিটিসি কার্যক্রম তারা সাদা পোশাকে সেগুলো তারা পরিচালনা করছেন এবং এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে সকল অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে সে তথ্যগুলো আমাদেরকে সকালে জানাচ্ছিলেন ডিএমপির পক্ষ থেকে। এর পাশাপাশি যেহেতু কয়েকটি ককটেল হামলা ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে শুরু করে আজ পর্যন্ত, এখনও সে সংবাদ আমরা পাচ্ছি এবং সেগুলো রোধ করার জন্য এবং এই সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী যারা আছেন তাদেরকেও আটক অভিযান কিংবা তদন্ত করে পদক্ষেপ নেওয়া, অতিরিক্ত আর করা জড়িত আছে কিনা সেই কার্যক্রম ইতিমধ্যে চলমান আমরা দেখতে পেয়েছি। এবং শুধু যে এটি হাইকোর্ট মোড় তা কিন্তুই নয়, সেই কার্যক্রম আমরা দেখেছি একটু আগেও প্রেস ক্লাব এলাকায় ছিলাম, সচিবালয় এলাকায় ছিলাম, রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সকল এলাকায় মূলত এই টহল কার্যক্রম চলছে এবং বিজিবির পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে তাদের অতিরিক্ত পরিমাণে যে টহল কিংবা প্লাটুন মোতায়েন সেটিও তারা অব্যাহত রেখেছেন এবং এটি আগামীকালকে যে কর্মসূচি সেটিকে কেন্দ্র করে তারা জোরদার করেছেন এবং জোরদার থাকবে এবং যে কোনো মুহূর্তেই যে কোনো স্থানেই এই টহল কার্যক্রম তারা পরিচালনা করার সক্ষমতা রাখেন এমন দাবি করছিলেন ডিএমপি। চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির উদ্যোগগুলো সেগুলো জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। নিরাপত্তা ব্যবস্থার আরও খবর জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন আসাদ গেট এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আর পুলিশের তৎপরতা কেমন চোখে পড়ছে, আর পুলিশের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? এর আগেই আমাদের সহকর্মী জাহিদ হোসেন জাহিদ তিনি বলছিলেন যে তিনি হাইকোর্ট এলাকায় রয়েছেন এবং সেখানে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি বলছিলেন, কিন্তু আমি এখানে একটু ভিন্ন পরিস্থিতি দেখছি। এই অর্থে যেহেতু আমাদের অফিস থেকে যখন আমি ঢাকার একটি অংশ প্রায় ঘুরেছি, গুলশান, হাতিরঝিল, তেজগাঁও এবং এই আসাদ গেট এলাকা এবং যেহেতু আমার ঠিক পেছনেই মানিক মে এভিনিউ এবং বাংলা মোটর, এই এলাকায় ঘুরে আমি সেভাবে এখন পর্যন্ত আমার চোখে কোনো পুলিশি টহল বা বিজিবির টহল কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর টহল এখন পর্যন্ত সেভাবে দেখিনি। এবং আরেকটি বিষয় যেটি এখানে দেখছি, যদি এখনও মধ্যাহ্নভোজের সময়, এই সময়ে সাধারণত এই যে সড়কগুলোতে যে গাড়ির গণপরিবহন সেটির চাপ কিছুটা কম থাকে, সেই জায়গা থেকে এখন তুলনামূলক একটু গাড়ির চাপ আমরা কম দেখছি। এবং আরেকটি বিষয় সহকর্মী হোসেন জাহিদ যিনি বলছিলেন যে ঢাকার সারা শহরে এবং ঢাকার মধ্যে বিশেষ করে
যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে। অর্থাৎ পুরো ঢাকাকেই কিন্তু যে ডিএমপি যেটি জানিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমন্বয়ে তারা এটি করছেন, তারা বলছেন যে ঢাকাকে তারা একটা নিরাপত্তার চাদরে অলরেডি ঢেকে দিয়েছেন। এবং এই আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে এই যে ঢাকার যে হোটেলগুলো রয়েছে, আবাসিক হোটেল যেগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে থাকে বা যারা বিভিন্ন কাজে আসেন, সেই সব আবাসিক হোটেলগুলোকে তাদের যে নিরাপত্তা এবং তাদের আইডেন্টিটি নিশ্চিত করা, সেই বিষয়গুলো তারা এর মধ্যে সমন্বয় করছেন বা কাজ করছেন। এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং তারা বলছেন যেহেতু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গণপরিবহন সহ, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তাদের মধ্যে এক ধরনের শঙ্কার জায়গা তৈরি করছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণত তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন, কিন্তু এর বাইরে আমরা দেখেছি যে সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু রাতে এই যে নিরাপত্তা কার্যক্রম সেটি আরও জোরদার করা হয় এবং যে তল্লাশি চৌকি আছে সেগুলো আরও বসানো হয়। কিন্তু এখন পর্যন্ত আমি যে অংশের কথা বললাম যে ঘুরে আসলাম, এখানে এখন পর্যন্ত এই অংশে কোনো ধরনের তল্লাশি কার্যক্রম বা পুলিশের যে নিরাপত্তা চৌকি সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। এই ছিল এখন পর্যন্ত আসাদ গেট থেকে নিরাপত্তার সার্বিক পরিস্থিতিটি আমার কাছে সবশেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সে খবর জানাচ্ছিলেন হোসেন জাহিদ ও জাওয়াদ মাহমুদ। গাজীপুর ও আশুলিয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ অবস্থায় নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে পুলিশি তল্লাশি। এদিকে বিমানবন্দরগুলোতেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীমা রহমান শাম্মী। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর ঘণ্টা দুয়েক পর শ্রীপুরে আরও একটি বাসে আগুন দেয়া হয়। এর আগে রাতে কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে গাজীপুরের প্রবেশ ও বের হওয়ার পথ সহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বসানো হয়েছে চেকপোস্ট। একটি রাজনৈতিক দলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীতে আমরা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের পুলিশ সদস্যদেরকে বলে দেওয়া হয়েছে যারা আইন ভঙ্গ করতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায়, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বুধবার ভোরে সাভারের আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চালক জানান রাতে হাসপাতালের সামনে বাস রেখে ভেতরে ঘুমিয়ে যান তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভাঙে। পরে বাস থেকে লাফিয়ে কোনো মতে প্রাণ বাঁচান চালক। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। দুটো হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আছে। হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে, গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। তো ওই ফাঁকে ভিতরে অকটেল না কি দিচ্ছে, দেওয়ার পরে মানে আগুন দেওয়া হয়েছে। আগুনের তাপ পাই আমি বাইরে লাফ দিয়ে নামছি। নামার পরে তো আর কিছু করতে পারি না, পরে ফায়ার সার্ভিসে গাড়ি ফোলাইছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আধারে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেলেও অক্ষত রয়েছে টাকার ভল্ট। বিভিন্ন জায়গায় আগুন ও সহিংসতার ঘটনায় তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সড়কে টহল জোরদার করেছে সেনাবাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সিভিল এভিয়েশনের বিশেষ সতর্কতায় চিঠি পেয়ে বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম। সেনাবাহিনী, এপিবিএন, আনসার ছাড়াও কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি টহল ও মনিটরিং জোরদার করা হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন।
গাজীপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রহমান। ইফতেখার, বাসে আগুনের ঘটনার পর কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, বিস্তারিত জানাবেন। সাহাব, গতকাল রাতে গাজীপুর মহানগরীর বাসন অর্থাৎ ভোগড়া বাইপাসে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কাশিমপুর যে চক্রবর্তী এলাকা সেখানেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পাশাপাশি শ্রীপুরে সেখানেও একটি যাত্রীবাহী বাসের আগুন দেয় দুর্বৃত্তরা। এবং এই একই রাতে তিনটি বাসে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার পর কিন্তু গাজীপুরে কিছুটা আতঙ্ক বিরাজ করবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের নাশকতা পরিকল্পনা হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই তৎপর ছিল। এর মধ্যেও এ ধরনের ঘটনা ঘটে যাওয়ার ফলে কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু আরো বেশি তৎপরতা দেখাচ্ছেন। এরই অংশ হিসেবে আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু গাজীপুরের যে প্রবেশ পথগুলো রয়েছে, গাজীপুরের জেলাতে প্রবেশ পথ এবং গাজীপুর থেকে বের হয়ে যাওয়ার যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে নিরাপত্তা তল্লাশি চলছে। সেখানে চেকপোস্ট বসানো হয়েছে। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু আমরা দেখেছি আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু এখানে তল্লাশি করছেন। মূলত এই তল্লাশিতে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, অর্থাৎ সন্দেহভাজন কাউকে দেখলে কিন্তু সেখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যদি জানায় যে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, মোটরসাইকেল চালক রয়েছেন, তাদেরকে কিন্তু এই তল্লাশির মধ্যে আনা হচ্ছে। এবং মোটরসাইকেল চালকদেরকে তল্লাশির পাশাপাশি অন্যান্য যে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে। মানুষের যে ব্যাগ সহ যে আনুষঙ্গিক জিনিস সেসবের তল্লাশি করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম এবং গতকাল রাতে যে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল সেটিকে নিরসন করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বাড়ানো হয়েছে গাজীপুরে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুরে বাসে আগুনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হচ্ছে, বিচারকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুর রহমান বলেন, প্রসিকিউশনও কোনো চাপ অনুভব করছে না। বলেন, আদালত ঠিকমতো পরিচালিত হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। যে আইনে বিচার চলে সেটা সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সময়ে করা আইন, তাদের আইনেই বিচার হচ্ছে। যদি এ নিয়ে আপত্তি থাকে তবে আসামিদের আদালতে উপস্থিত হয়ে সেটা জানাতে হবে বলে জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন বলে জানান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য ওয়াইড স্প্রেড শাপলা গণহত্যা, যে এই গণহত্যা সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এবং তারা অ্যানালাইসিস করেছে, এটা তারই কণ্ঠস্বরে। তো কাজেই তাদের এই প্রশ্নগুলো করা উচিত এবং যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের এই উত্তরটা দেওয়া উচিত। আগামীকালকে কি সরাসরি ডেট কি আমরা পাবো নাকি আবার অপেক্ষায় থাকতে হবে এরকম একটা গুঞ্জন আছে? দেখুন, এটার বিষয়ে আমি আবারও বলি যে রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। সন্ত্রাস করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না, সহিংস কর্মকাণ্ড রোধে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে আমির খসরু বলেন, কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সরকার ও গোয়েন্দা সংস্থাকেই তা খুঁজে বের করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি কিভাবে এগোচ্ছে সে বিষয়ে জানতে চান ইইউ রাষ্ট্রদূত। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই, যারা দেশেই নাই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে।
এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। নাশকতা ঠেকাতে কাল মাঠে থাকবে জামায়াত সহ ৮ দল। নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দাবি আদায়ে ১৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা। দুপুরে ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ১৬ নভেম্বর যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। 14 নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আন্ডারগ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতে রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ড বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এই ঘটনার ৩২ ঘন্টার মধ্যে 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হত্যায় ব্যবহৃত 2টি পিস্তল, নগদ অর্থ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। 28 বছরের পুরনো একটি হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে ফেরার পথে প্রকাশ্যে খুন হন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুন। সোমবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্যাপ ও মাস্ক পরা 2 সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দৌড়াতে এলোপাথারি গুলি ছোড়েন। প্রাণ রক্ষায় মামুন পেছন ফিরে দ্রুত হাসপাতালে প্রবেশের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এ সময় 5টি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এই ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব পড়ে ডিবির ওপর। অপরাধীদের শনাক্ত করে 32 ঘন্টার মধ্যেই 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অভিযানের আদ্যপান্ত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। জানান, আন্ডারগ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতেই মামুনকে হত্যা করে আরেকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ইমন ও ফারুক। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10-11-2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল। ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। তবে এই ঘটনার অন্যতম হোতা শুটার রনিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। হত্যায় ব্যবহৃত 2টি পিস্তল, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হোসেন জাহিদ, এখন ঢাকা। গাজীপুর 6 আসন পুনর্বহলের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকাল 10টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টঙ্গীর স্টেশন রোড, কলেজ গেট এলাকায় অবরোধ করা হয়। কর্মসূচিতে অংশ নেয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা। অবরোধের কারণে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টার অবরোধে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় আগামী 7 দিনের মধ্যে আসন পুনর্বহলের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার একটা কাঠামো তৈরি করে যাবে যা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। বলেন, 7-8 বছর যারা অপেক্ষা করেছে তাদের আরেকটু ধৈর্য ধারণ করতে হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন অর্থ উপদেষ্টা।
যখন বাজেট ইমপ্লিমেন্ট করি নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর এর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রেভিনিউ খরচ এটা আমরা যাচাই করছি। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে। আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে। ফিলিপিন্সের ম্যানিলায় এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 29তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে সেখানে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। এ নিয়ে আরও জানাতে ম্যানিলা থেকে যুক্ত হয়েছেন মোজাহিদ শুভ। 4 দিনব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশের যে অর্জন সেটা কিভাবে বাস্তবায়িত হবে, সংশ্লিষ্টদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, আগামীকাল শুধুমাত্র একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে এপিএসআর কংগ্রেস 2025-এর আনুষ্ঠানিক যাত্রা শেষ হবে। তবে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে আসলে এই যে জ্ঞান আসলে অর্জন হলো সেটি বাস্তবায়নের জন্য সরকারের সদিচ্ছা, আন্তরিকতা দরকার। সেটির জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা, কারণ তারা টেকনিক্যাল যে জ্ঞান তারা অর্জন করছেন তারা সারা দেশে ছড়িয়ে আছেন। আপনি জানেন যে কিছুদিন আগে ইউএসএআইডির ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে যক্ষ্মা কার্যক্রম সহ নানা ধরনের কার্যক্রমে কিন্তু এক ধরনের স্থবিরতা এসেছে, কিন্তু সেগুলোকে সচল করার জন্য অন্য কোনো ফান্ড থেকে কিন্তু সরকারকে আসলে অর্থ বরাদ্দ দিতে হবে। এবং সরকার যদি মনে করে এই যে 3 শতাধিক চিকিৎসক বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বক্ষব্যাধি যতগুলো আছে, যক্ষ্মা, সিওপিডি, অ্যাজমা, সহসাই যে বাংলাদেশের প্রায় 2 কোটি রোগী আসলে এখানে ভুগে থাকেন, তাদেরকে সুস্থ জীবনে ফেরানো, তাদের প্রতিকারের ব্যবস্থা করা এবং প্রতিরোধে কোন কোন ব্যবস্থা আসলে নেওয়া উচিত। যেমন পরিবেশ দূষণ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, যেখানে প্রতি বছর লক্ষাধিক, কোনো বছর 2 লক্ষাধিক মানুষ প্রাণ হারাচ্ছে শুধু পরিবেশ দূষণের কারণে। ধূমপানের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে সরকারকে সবচেয়ে বেশি আন্তরিক হতে হবে এবং এই আন্তরিকতার এই জায়গাতে তারা বাংলাদেশ লাং ফাউন্ডেশন তথা বাংলাদেশের যে চিকিৎসকরা বছর বছর ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে এই তথ্য এবং জ্ঞান অর্জন করছেন সেটি তাদেরকে দিয়ে মূলত কার্যক্রম চালাতে হবে। এবং আপনাকে আসার খবর বলে রাখি যে বাংলাদেশ থেকে সেরা প্রবন্ধ উপস্থাপনের কারণে প্রায় 6টি ক্যাটাগরিতে 6 জন তরুণ চিকিৎসক শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সাহাব, ফিলিপিন্সের ম্যানিলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোজাহিদ শুভ। ইসলামাবাদ আদালত চত্বরে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালিবান পাকিস্তান। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় পাকিস্তানের শরিয়া আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা। এর আগে এই ঘটনায় ভারতকে দায়ী করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন তানফির জনি। মঙ্গলবার দুপুরে পাকিস্তানের ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বোমা হামলায় 12 জন নিহত হয়, আহত হয় 27 জন। হামলার সময় আদালতের সামনে বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ছিল। হামলার পরদিনও আতঙ্ক কাটেনি আদালত পাড়ায়। গেল 1 দশকের মধ্যে দেশটির রাজধানীতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এটি সবচেয়ে বড় হামলা। अगर कोई दूसरा सुसाइड बमर इस बिल्डिंग में आ गया तो जो कैजुअलिटीज़ हैं उनकी तादाद कम से कम नहीं भी होगी तो 1500 से 2000 लोग होंगे। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়। হামলার পরদিনই দায় স্বীকার করে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি। বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে পাকিস্তানে ইসলাম বিরোধী আইন চালু থাকায় বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে গোষ্ঠীটি। চলতি বছরে পাকিস্তানে 6 শতাধিক হামলা চালিয়েছে টিটিপি, যার বেশিরভাগই হয়েছে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সম্প্রতি টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের অস্থিতিশীলতা দেশটিকে নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি যোদ্ধাদের আশ্রয় ও সশস্ত্র সহায়তা দিচ্ছে আফগানিস্তান। প্রশিক্ষণ নিয়ে কাবুল থেকে পাকিস্তানে হামলার নীলনকশা তৈরি করছে তারা, যদিও অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার।
গেল মাসে সীমান্তে মারাত্মক সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান। এরপর কয়েক দফায় শান্তি আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় এখন পর্যন্ত কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ দুই দেশ। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, টিটিপির হামলা প্রমাণ করেছে কাবুলের শাসকদের সঙ্গে আলোচনা করে ফায়দা নেই। ইসলামাবাদে হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সাথে একত্রতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হতাহত পরিবারের প্রতি শোক জানিয়ে ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। He reiterates that all perpetrators of terrorism must be held accountable, and he calls for a full investigation. মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের যুদ্ধের পর অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়ায় পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের সঙ্গে পাকিস্তানের চলমান অস্থিরতায় উত্তেজনা চরমে পৌঁছেছে পুরো অঞ্চলে। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণে উদ্বেগ উৎকণ্ঠা, নিরাপত্তা জোরদার, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সন্ত্রাস করে নির্বাচন বন্ধ করা যাবে না, সরকারকে কঠোর হতে বলল বিএনপি। নাশকতা ঠেকাতে কাল মাঠে থাকবে জামায়াত সহ 8 দল। সূত্রাপুরে মামুন হত্যায় 2 লাখ টাকায় ভাড়া করা হয় খুনিদের। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেয় উদ্দেশ্য জানালো ডিবি। 2 শুটার সহ গ্রেপ্তার 5। আশ্বাস দিয়েও শেষ মুহূর্তে পে কমিশন বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালো অন্তর্বর্তী সরকার। ভার দিয়ে গেল নির্বাচিত সরকারের উপর। এবং দর্শক, এই ছিল এখন দুপুরের আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।